হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো বন্ধুরা, আমরা লুসেন্টে জেনারেল সায়েন্স স্টার্ট করেছিলাম, তো সেখানে আমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে। তো আজ কেমিস্ট্রির আমাদের নন মেটালের পার্ট 1 অবধি হয়েছিল। তো আজকে আমরা নন মেটালের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। নন মেটালের পার্ট 2 শুরু করছি। তো প্রথমেই দেখো দেওয়া আছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইড কি সেটা সম্পর্কে আমরা জেনে নিই। তো এর আগে আমরা ওজন অবধি জেনেছিলাম। তো ওজনের পর থেকে তোমরা যদি না দেখে থাকো, তোমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখন দেওয়া আছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইড ব্যাপারটা কি দেখো, এটা হচ্ছে একটা গ্যাস, খুবই একটা পয়জনাস গ্যাস বলতে পারো, খুবই বিষাক্ত একটা গ্যাস। কার্বন মনোক্সাইড ইজ হাইলি পয়জনাস অর টক্সিক নেচার। এটা খুবই একটা বিষাক্ত গ্যাস। তো এটা এত ডেঞ্জারাস, এই গ্যাসটা এত ক্ষতিকর হওয়ার কারণ কি দেখো, এই যে কার্বন মনোক্সাইড গ্যাস, এটি ধরো আমরা কি যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, তখন অক্সিজেন কি হয়, অক্সিজেনটা ধরো আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে যায় এবং আমাদের সারা বডিতে অক্সিজেন সরবরাহ হতে থাকে, যার ফলে কি আমরা বিভিন্ন এনার্জেটিক ফিল করি, এনার্জি পেয়ে থাকি। তো এই অক্সিজেনের বদলে যদি আমরা কার্বন মনোক্সাইড যদি আমরা প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করি, তো কার্বন মনোক্সাইড গ্রহণ করার ফলে এই কার্বন মনোক্সাইড কী হয়, আমাদের বডিতে যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনগুলোকে কী করে স্টেবল বানিয়ে দেয়, একটা জমাট বাঁধিয়ে দেয়। ফলে কি হয়, ফলে ধরো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে কী হয়, মানুষ মারা যেতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া মানেই। তো এই জন্য এই গ্যাসটি এত ক্ষতিকর গ্যাস। তো দেখো, কার্বন মনোক্সাইড ইজ হাইলি পয়জনাস অর টক্সিক ইন নেচার। ইট পয়জনাস ক্যারেক্টার ইজ ডিউ টু ইটস টেন্ডেন্সি টু কম্বাইন উইথ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন ব্লাড টু ফ্রম কার্বোঅক্সি হিমোগ্লোবিন। তো এটা কী করছে দেখো, এই যে এত পয়জনাস হচ্ছে, এর কারণ কি, ডিউ টু ইটস টেন্ডেন্সি টু কম্বাইন করছে কার সাথে, রক্তের হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করছে। দিয়ে কী বানাচ্ছে দেখো, এটাকে বানিয়েছে কার্বো অক্সি হিমোগ্লোবিন বানাচ্ছে। অর্থাৎ এই কার্বন মনোক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশিয়ে কী বানাচ্ছে, কার্বো অক্সি হিমোগ্লোবিন বানাচ্ছে। আর এটা এই যে কার্বো অক্সি হিমোগ্লোবিন, এটা কী বললাম, খুবই স্টেবল বললাম। ইট ইজ এ স্টেবল কমপ্লেক্স অ্যান্ড ইট ইজ অ্যাবাউট 300 টাইম মোর দ্যান স্টেবল দেন অক্সিজেন হিমোগ্লোবিন কমপ্লেক্স। তো আমাদের যে অক্সিজেন হিমোগ্লোবিন যে কমপ্লেক্স, তার থেকে 300 গুণ বেশি স্টেবল হচ্ছে এই কার্বন মনোক্সাইড। দিস প্রিভেন্ট হিমোগ্লোবিন ফ্রম ক্যারিং অক্সিজেন টু ডিফারেন্ট পার্টস অফ বডি। তো এর ফলে কি দেখো, এর ফলে বাধা প্রদান করে, আমাদের শরীরের বিভিন্ন অংশে বাধা প্রদান করে অক্সিজেনটাকে যেতে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি কার্বন মনোক্সাইড প্রবেশ করে, তো সেটা কি হয়, সেটা অক্সিজেনের থেকে 300 গুণ বেশি স্টেবল। তো এই যে কার্বন মনোক্সাইড মিশে গেল রক্তে হিমোগ্লোবিনের সাথে, এটা তখন আর অক্সিজেনকে আমাদের শরীরের মধ্যে পৌঁছাতে দেয় না, শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেয় না অক্সিজেনকে। তার ফলে কি হয়, দিস উইল লেড টু সাফোকেশন অ্যান্ড আলটিমেটলি টু ডেথ। এর ফলে সাফোকেশনের সৃষ্টি হয় এবং এর অবশেষে কি হয়, মারা যায়, মানুষটি বা কোনো অ্যানিম্যাল মারা যাবে। তাহলে কতটা পয়জনাস তোমরা বুঝতেই পারছো। তো এরপর দেখো, কার্বন মনোক্সাইড ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ ফিউল গ্যাসেস সাচ অ্যাজ ওয়াটার গ্যাস। তো দেখো, আমরা যখন তোমাদের ফিউল পড়েছিলাম, ফিউলে বলেছিলাম যে ওয়াটার গ্যাস কী কী দিয়ে তৈরি হয়। ওয়াটার গ্যাসের হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণে তৈরি হয় ওয়াটার গ্যাস। এটা তোমাদের ফিউল চ্যাপ্টারে পড়িয়েছি, প্রডিউসার গ্যাস ও ফিউল চ্যাপ্টারে পড়েছি। দেখো, তাতে কী লাগে, কার্বন মনোক্সাইড লাগছে এবং নাইট্রোজেন লাগছে প্রডিউসারের গ্যাসে, আর ওয়াটার গ্যাসে লাগছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। তো কার্বন মনোক্সাইড কী কাজে লাগে দেখো, ইট ইজ ইউজড রিডিউসিং এজেন্ট ইন সার্টেন মেটালার্জিক্যাল অপারেশন। তো এই যে গ্যাস, এটা কী হিসাবে কাজে লাগে, রিডিউসিং এজেন্ট কাজে লাগে। রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক পদার্থ। তো মানে হচ্ছে বিজারক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যেসব পদার্থ অপর পদার্থকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। অর্থাৎ অন্য পদার্থের কী করবে, রিডাকশন ঘটাবে এবং নিজে অক্সিডাইজড হবে। মানে হচ্ছে যেসব পদার্থ নিজে অক্সিডাইজ হবে এবং অন্য পদার্থকে রিডাকশন ঘটাবে, সেই সব পদার্থ বলা হয় রিডিউসিং এজেন্ট। তো এটার মেন কাজ হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় কার্বন মনোক্সাইডকে। তো রিডাকশন এজেন্ট এগুলো যদি না জেনে থাকো তোমরা ভালোভাবে, তো আমার চ্যানেলে দেখবে প্লে লিস্ট করার মধ্যে দেওয়া আছে অক্সিডেশন এবং রিডাকশন চ্যাপ্টার, তো ওটা তোমরা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজে লাগে ইন সার্টেন মেটালার্জিক্যাল অপারেশনের। তো এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আমরা সকলেই পরিচিত কম বেশি। কার্বন ডাইঅক্সাইড কী গ্যাস দেখো, কার্বন ডাইঅক্সাইড কালারলেস, এটা বর্ণহীন, অডারলেস মানে গন্ধহীন, এবং 1.5 টাইমস হেভিয়ার দ্যান এয়ার, এবং বাতাসের থেকে 1.5 গুণ ভারী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বাতাসের থেকে 1.5 গুণ ভারী।
আনলাইক কার্বন মনোক্সাইড ইট ইজ নন পয়জনাস। তো দেখো এই যে কার্বন মনোক্সাইডের মতো এতটা পয়জনাস নয় কে, কার্বন ডাইঅক্সাইড, তাই তো এতটা পয়জনাস নয় হচ্ছে কার্বন মনোক্সাইডের মতো। However, both human beings and animals die in the atmosphere of carbon dioxide due to non-availability of oxygen. তো এখানে কি বলা হচ্ছে দেখো, ধরো এখানে আমরা যে অক্সিজেন, ধরো আমরা কি করছি, আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এবং আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কি আছে, অ্যাটমসফিয়ারের মধ্যে বিভিন্ন গাছপালা আছে, সেই গাছপালারা যে সালোক সংশ্লেষের প্রয়োজন, সালোক সংশ্লেষের জন্য তারা কি নিচ্ছে, অক্সিজেনটা নিচ্ছে গাছের, এবং তারা পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। তো এই যে অ্যাটমসফিয়ারের জন্য ধরো গাছপালাগুলো কী করছে, মানে কার্বন ডাইঅক্সাইডগুলো নিচ্ছে, কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে যদি গাছপালা যদি উপস্থিতি না থাকে, ধরো কিছু গাছপালা থাকলো না, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া মানেই কি, সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তো এর ফলে কী হবে, যদি আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যায়, দেখো নন অ্যাবিলিটি অফ অক্সিজেন, তো অক্সিজেনের পরিমাণ কমে গেলেই সেখানে কী হবে, আমাদের বিভিন্ন অ্যানিমেল মানে মানুষ এবং অন্যান্য প্রাণীরা মৃত্যুবরণ করবে, ডাই হয়ে যাবে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড ক্যান বি লিকুইফাইড অ্যাট রুম টেম্পারেচার আন্ডার 50 to 60 অ্যাটমসফিয়ার। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা কি বলছে, সাধারণ আমাদের যে রুম টেম্পারেচার, নর্মালি রুম টেম্পারেচার ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, তো 25 ডিগ্রি সেলসিয়াসেই কার্বন ডাইঅক্সাইড কী হবে, লিকুইড হয়ে যাবে। তবে একটা কন্ডিশন আছে যে চাপটা আমাকে কত প্রয়োগ করতে হবে, 50 থেকে 60 অ্যাটমসফিয়ারের চাপে রুম টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড কী হয়, লিকুইড হচ্ছে। তো এবার দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এখান থেকে তোমরা দেখো এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন আসে পরীক্ষায়। দেখো হোয়েন লিকুইড কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যালাউড টু ইভাপোরেট সাডেনলি ইট সলিডিফাইজ টু ফর্ম স্নো লাইক মাস কল্ড ড্রাই আইস। তো ড্রাই আইস কাকে বলে, দেখো যদি আমরা এই যে লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে আমরা ইভাপোরেট করি, অর্থাৎ বাষ্পীভবনের করি, তো অর্থাৎ এটাকে কী করলাম, আমরা লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা ইভাপোরেট করলাম, অর্থাৎ বাষ্পীভূত করলাম হঠাৎ করে, তখন কি হবে, ইট সলিডিফাইজ টু ফর্ম স্নো লাইক মাস কল্ড ড্রাই আইস, তখন এটা ড্রাই আইস তৈরি করবে। তো ড্রাই আইসকে বাংলা বলা হয় শুষ্ক বরফ। তো শুষ্ক বরফ অ্যাকচুয়ালি কী ব্যাপারটা আমি বলে দিচ্ছি, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। তো এটা তোমরা বিভিন্ন সিনেমায় দেখবে কাজে লাগে। শুষ্ক বরফ এটা হচ্ছে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাতে কাজে লাগে, কিংবা অন্যান্য, তুমি যদি ইউটিউবে লিখে সার্চ করো যে হাউ টু মেক ড্রাই আইস অ্যাট হোম, তোমরা দেখতে হবে যে কীভাবে ঘরের মধ্যে ড্রাই আইস তৈরি করা যায়, মানে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে কীভাবে ড্রাই আইস তৈরি করা যায় ফ্রেন্ডস। আর ড্রাই আইস মনে রাখবে এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, তাও প্রায় 78 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে যায় তোমাদের ড্রাই আইস, মানে কতটা ঠান্ডা বুঝতে পারছো। আর এমনি নর্মাল বরফ কী হয়, আমাদের নর্মাল বরফ তোমাদের দেখবে কোনো কিছুকে ভিজিয়ে দেয়, ঠিক আছে, নর্মাল বরফ যদি গলে যায় সেটা লিকুইড হয়ে যায়, সেটা ভিজে যায়, কিন্তু এই যে শুষ্ক বরফ এটা কিন্তু এতটা ঠান্ডা, কিন্তু এটা কোনো পদার্থকে ভিজাবে না। তো এটা তোমরা দেখে নেবে, ড্রাই আইসটা খুব ইম্পর্টেন্ট। তো এবার দেখো ড্রাই আইস ইজ ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট আন্ডার নেম ড্রাই কোল্ড। তো ড্রাই কোল্ড হিসাবে ব্যবহার করা হয়, এটা ড্রাই কোল্ড নামে ব্যবহার করা হয়। এটা কোথায়, রেফ্রিজারেন্ট, বিভিন্ন মানে ফ্রিজে ব্যবহার করে থাকি আমরা ড্রাই আইসকে, রেফ্রিজারেন্ট রূপে ব্যবহার করা হয়। এ মিক্সচার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন known as carbogen is given for artificial respiration to the victim of carbon monoxide poisoning. এটা এখানে কী বলা আছে দেখো, মনে করো কোনো ব্যক্তি কার্বন মনোক্সাইডের আক্রান্ত হলো, ঠিক আছে, তার শরীরে কার্বন মনোক্সাইড এত মানে পয়জনাস প্রবেশ করেছে, তো তার যে কৃত্রিমভাবে যদি রেসপিরেশন, তার তো ধরো কার্বন মনোক্সাইড প্রবেশ করা মানেই তার ধরো রেসপিরেশন বন্ধ হয়ে গেছে, তো কৃত্রিমভাবে যদি রেসপিরেশন করাতে যায়, তো সেখানে কি একটা মিক্সচার তৈরি করা হয়, যেটাতে 5% কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং অক্সিজেন 95% থাকবে, যেটাকে আমরা বলে থাকি কার্বোজেন, তো এটা কী কাজে লাগে, ইজ গিভেন ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন, এটা কৃত্রিমভাবে সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে লাগে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এছাড়া তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব। এরপর দেখো নাইট্রোজেন। তো নাইট্রোজেন দেখো আমরা জানি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন। তো নাইট্রোজেন কী কাজে লাগে দেখো,
নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 78%। 78% বাই ভলিউম ইন অ্যাটমসফিয়ার লিকুইড নাইট্রোজেন ইজ ইউজড ফর রেফ্রিজারেশন। তো এই যে লিকুইড নাইট্রোজেন এটা কী কাজে লাগে? রেফ্রিজারেশনের কাজে লাগে। নাইট্রোজেন গ্যাস ইজ এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস, এবং প্রোটিন সিনথেসিসে আমাদের নাইট্রোজেন গ্যাস কাজে লাগে। এছাড়া দেখো প্রোটিন সিনথেসিস হলো এবং অ্যামোনিয়া তৈরিতে নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামোনিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়ার কতটা যে ব্যবহার আছে সেটা আমরা জানি। অ্যামোনিয়া কতটা উপকারী, হুইচ ইজ প্রিপেয়ার্ড বাই, এটা হচ্ছে হেবার প্রসেস, হেবার পদ্ধতি। তো হেবার পদ্ধতিতে কী মানে উৎপাদন করা হয়? অ্যামোনিয়া। তো এই হেবার পদ্ধতি সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে চাও তো ক্লাস 10-এর বইয়ে তোমরা পেয়ে যাবে, দেখবে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। ক্লাস 10-এর বই থেকে তোমরা দেখে নেবে কীভাবে হেবার পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। তো অ্যামোনিয়া মেনলি কী হচ্ছে দেখো, এখানে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করা হচ্ছে। 3 হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া, যেখানে ক্যাটালিস্ট বা অনুঘটক রূপে কী কী ব্যবহার করা হচ্ছে দেখো, একটা হচ্ছে ফেরাস ব্যবহার করা হচ্ছে, আর একটা মলিবডিনাম, মানে হচ্ছে মলিবডিনাম ব্যবহার করা হচ্ছে। মলিবডিনামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 42 ব্যবহার করা হচ্ছে। তো এর ফলে কি তৈরি হচ্ছে? 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তো তোমরা ক্লাস 10-এর বই চাইলে ডিটেলসে দেখে নিতে পারো যে হেবার পদ্ধতির সাহায্যে কীভাবে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। তো ফ্রেন্ডস নেক্সট দেখো অ্যামোনিয়া। তো এখানে দেখো অ্যামোনিয়ার ব্যবহার সম্পর্কে দেওয়া আছে, অ্যামোনিয়া কীভাবে ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস এবার দেখো অ্যামোনিয়ার ব্যবহার দেওয়া আছে। তো অ্যামোনিয়া কি? প্রথমে দেখো অ্যাজ রেফ্রিজারেন্টে কাজে লাগে। তারপর ইন দি ম্যানুফ্যাকচার অফ HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের ম্যানুফ্যাকচার তৈরিতে কাজে লাগে। ইন ফার্টিলাইজার, কোনগুলো ফার্টিলাইজার? ইউরিয়া আছে, অ্যামোনিয়াম সালফেট আছে, এগুলো তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়া। তো এরপর দেখো ইন দি ম্যানুফ্যাকচার অফ Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট অ্যান্ড NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। এছাড়া অ্যামোনিয়াম সল্ট তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়া। ইন প্রিপারেশন অফ এক্সপ্লোসিভ, এবং বিভিন্ন বোমা তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়া। এই ফ্রেন্ডস এটা ভালোভাবে মনে রাখবে, অ্যামোনিয়া কী তৈরিতে ব্যবহার করা হয়? বিভিন্ন বোমা তৈরিতে ব্যবহার করা হয় অ্যামোনিয়া। এছাড়া প্রিপারেশন অফ আর্টিফিশিয়াল সিল্ক, বিভিন্ন কৃত্রিম তন্তু, নাইট্রোজেন ফিক্সেশন ইন লেগুমিনেস প্লান্টস। তো ফ্রেন্ডস এখানে মনে রাখবে এই যে নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণের কাজে লাগে কি? ইন লেগুমিনাস প্লান্টস। লেগুমিনাস প্লান্টস মানে হচ্ছে বিভিন্ন শিম্বগোত্রীয় উদ্ভিদ। শিম্বগোত্রীয় উদ্ভিদের মধ্যে যেমন পড়ছে তোমাদের মটর, ছোলা, এগুলোর যে নাইট্রোজেন আবদ্ধকরণ সেগুলোর কাজে লাগতে পারে অ্যামোনিয়া। তো এরপর দেখো নেক্সট হচ্ছে ফসফরাস। তো ফ্রেন্ডস এবার আছে আমাদের নেক্সট হচ্ছে ফসফরাস। তো দেখো ফসফরাস কি? ফসফরাস হচ্ছে আমরা জানি গ্রুপ 15-এর একটা এলিমেন্ট, তাই তো? নাইট্রোজেন, ফসফরাস, ঠিক আছে, এগুলো সবই গ্রুপ 15-এর একটা এলিমেন্ট। তারপর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে সব গ্রুপ 15-এর একটা এলিমেন্ট ফসফরাস। তো ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রাণীদের ক্ষেত্রে। দেখো অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস, বিভিন্ন প্রাণী এবং গাছেদের ক্ষেত্রে ফসফরাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট। ইট ইজ প্রেজেন্ট ইন বোনস, এটা আমাদের হাড়ে থাকে, অ্যান্ড ডিএনএতে ফসফরাস থাকে। তো ফ্রেন্ডস মনে রাখবে হাড় মজবুত করার ক্ষেত্রে ফসফরাস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসফরাস ইজ এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ নিউক্লিক অ্যাসিড, এবং এটা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট। তো এবার দেখো ফসফরাস সোজ অ্যালোট্রপি। ফসফরাস অ্যালোট্রপি ধর্ম দেখায়, মানে অ্যালোট্রপি মানে কি? একই পদার্থের বিভিন্ন রকম রূপ। যেমন অ্যালোট্রপি আগেই বলেছি একই পদার্থের বিভিন্ন রকম রূপ, মানে ফসফরাস বিভিন্ন রকমের হয়ে থাকে। যে একটা হচ্ছে হোয়াইট ফসফরাস বা ইয়েলো ফসফরাস, মানে সাদা ফসফরাস বা হলুদ ফসফরাস বলতে পারি। এছাড়া হচ্ছে রেড ফসফরাস, এছাড়া হয় ব্ল্যাক ফসফরাস, বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এর মধ্যে দেখো যেটা হোয়াইট ফসফরাস আছে, হোয়াইট ফসফরাস ইজ মোর রিয়াক্টিভ দ্যান রেড ফসফরাস। তো রেড ফসফরাসের থেকে হোয়াইট ফসফরাসটা হচ্ছে বেশি রিয়াক্টিভ। এছাড়া মনে রাখবে ফ্রেন্ডস এই যে রেড ফসফরাস আছে এটা আমাদের যে দেখবে দেশলাইয়ের যে মাচিসের মাথায় যে থাকে লাল কালারের, সেটা কিন্তু এই রেড ফসফরাসই থাকে। যেটা তাহলে কতটা রিয়াক্টিভ বুঝতে পারছো তোমরা? রেড ফসফরাস, তো এর থেকেও বলছে হোয়াইট ফসফরাস রিয়াক্টিভ। তাহলে এখান থেকে তোমরা ধারণা করতে পারো যে কতটা রিয়াক্টিভ হতে পারে হোয়াইট ফসফরাসটা। তো নেক্সট দেখো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কী কাজে লাগে? সালফার ডাইঅক্সাইড অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট। এটা কী কাজে লাগে? একটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজে লাগে। তো ব্লিচিং এজেন্ট মানে কি? মানে ব্লিচিং মানে হচ্ছে ব্লিচিং করা, মানে বিভিন্ন ধরনের রং পরিবর্তন করা তোমরা বলতে পারো। যেমন ধরো
নীলকে লাল করা হয়। কে করে? অ্যাসিড করে। ধরো একটা লিটমাস পেপারকে অ্যাসিড দ্রবণে রাখলাম, তো সেটা কি হয়ে যাবে? নীল থেকে লাল হয়ে যাবে অ্যাসিড দ্রবণে লিটমাস পেপারটা। তো এটা এরকম ধরনের, এগুলো বলা হয় ব্লিচিং করা। তো সালফার ডাইঅক্সাইড কী হিসেবে কাজে লাগে? অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট হিসেবে কাজে লাগে। ডিউ টু ইটস রিডিউসিং নেচার অ্যান্ড ব্লিচেস ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। তো এটা সাধারণত কার জন্য হয়ে থাকে? এর রিডিউসিং নেচারের জন্য এবং ব্লিচেস ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। তো ফ্রেন্ডস, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে সালফার ডাইঅক্সাইড, এটা তো ব্লিচিং এজেন্ট হিসেবে কাজে লাগছে, কিন্তু এটা পার্মানেন্ট না। অর্থাৎ ধরো তুমি এখনই কোনো কিছু একটা কালার করলে, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড ইউজ করে সেটাকে কালার করলে, তো কালার করার পর সেটা যখনই আবার তোমরা যে বাতাসের সংস্পর্শে আনবে বা বায়ুর সংস্পর্শে আনবে, সেই কালারটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে, সেটা কালারলেস হয়ে যাবে। তো এটা হচ্ছে টেম্পারারি, অর্থাৎ কোনো ব্লিচিংয়ের কোনো কাজ হলো না। দেখো এখানে নিচেই লেখা আছে যে দ্য ব্লিচিং এজেন্ট বাই SO2 ইজ টেম্পারারি, অর্থাৎ তুমি SO2 দ্বারা যাকে কালার করো সেটা কী হবে? টেম্পারারি, কিছুক্ষণের জন্য কালার লাগবে। দেখো হোয়েন দ্য ব্লিচড আর্টিকেল ইজ এক্সপোজ টু এয়ার, যখন সেটাকে তুমি বাতাসের মধ্যে আনবে, ইট রিমেইনস ইট অরিজিনাল কালার, তখন সেই পদার্থটি তার আগের কালারে ফিরে আসবে, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবে যে সালফার ডাইঅক্সাইডের যে ব্লিচিং করার ক্ষমতা, এটা কিন্তু টেম্পারারি, পার্মানেন্ট না। এছাড়া পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে যে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যদি আমরা জল মিশ্রিত করি তাহলে কি উৎপন্ন হয়? তো মনে রাখবে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যদি জল মিশ্রিত করো, সেখান থেকে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। যদি আসে যে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে জল মিশ্রিত করলে কি উৎপন্ন হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে দেখো কালার ম্যাটারের সাথে যদি হাইড্রোজেন মেশানো হয়েছে তাহলে কি হয়েছে? কালারলেস ম্যাটার, যেটা ব্লিচড। তো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন কাকে বলে? হ্যালোজেন বলা হয় যে গ্রুপ 17-এর যতগুলো মৌল। তো আমরা কি জানি? আমাদের পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ আছে। তো 18টি গ্রুপের মধ্যে যে 17 নম্বরে যে গ্রুপটা পড়ছে, 17 নম্বরের গ্রুপের যেসব সমস্ত মৌলকে বলা হয় হ্যালোজেন বলা হয়, এগুলোকে হ্যালোজেন বলা হয়। তো 17 নম্বর গ্রুপের মধ্যে কী কী পড়ছে দেখো, ফ্লুরিন পড়ছে, ক্লোরিন পড়ছে, ব্রোমিন পড়ছে, আয়োডিন পড়ছে আর অ্যাস্টাটিন পড়ছে, ঠিক আছে। অর্থাৎ 17 নম্বরে যে গ্রুপ এতগুলো বললাম, তো এগুলো সবই হচ্ছে হ্যালোজেন মৌল। 17 নম্বর মৌল গ্রুপটা বলা হয় হ্যালোজেন গ্রুপ। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু পর্যায় সারণী যদি মুখস্থ করো তো কেমিস্ট্রির অর্ধেকটাই তোমাদের কমপ্লিট। কেমিস্ট্রির একটা পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যায় সারণী তোমার জানা থাকলে তোমরা কেমিস্ট্রির অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেমিস্ট্রির ক্ষেত্রে। তো তোমরা একটা পিরিয়ডিক টেবিল তোমরা একটা অ্যামাজনেও পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো, অথবা ধরো মাধ্যমিকের বই কিংবা অন্যান্য বই থেকে জেরক্স করে নেবে, এবং সেটা প্রতিদিন দেখবে পর্যায় সারণী। তো ফ্রেন্ডস, এবার দেখো, তো প্রথমে দেখো দেওয়া হচ্ছে ইউজ অফ ফ্লুরিন। তো ফ্লুরিনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়, তো ফ্লুরিন সম্পর্কে একটা বলে দিই আমরা। ফ্লুরিন হচ্ছে পর্যায় সারণীর একেবারে সব থেকে বেশি যদি বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল, তো সেটা হবে ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে একবারে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। তো দেখো ইন প্রিপারেশন অফ UF6, তো UF6 তৈরিতে কাজে লাগে। তো UF6 কী কাজে লাগে আমাদের? UF6 হচ্ছে এনার্জি প্রোডাকশন করে UF6। এবং কী কাজে লাগে? SF6 তৈরিতে কাজে লাগে। SF6 কী কাজে লাগে আমাদের? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রূপে ব্যবহার করা হয় SF6। এবার দেখো বাই ইউজিং HF, ঠিক আছে, হাইড্রোজেন ফ্লুরাইড, এটা কী করে লাগে আমাদের? ক্লোরোফ্লুরো কার্বন কম্পাউন্ড অ্যান্ড পলিটেট্রাফ্লুরোইথিলিন ক্যান বি সিনথেসাইজড। তো এই যে HF হাইড্রোজেন ফ্লুরাইড, এটা আমাদের ক্লোরোফ্লুরো কার্বন বা CFC এবং পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরিতে ব্যবহার করা হয়। এরপর দেখো ক্লোরোফ্লুরো কার্বন ইজ নোন অ্যাজ ফ্রিয়ন, অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন এই যে ফ্রিয়ন হচ্ছে, এটাকে এর বাণিজ্যিক নাম বলা হয়, ঠিক আছে, বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন ক্লোরোফ্লুরো কার্বনের। এটা ফ্রেন্ডস ভালোই মনে রাখবে যে ক্লোরোফ্লুরো কার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট অ্যান্ড অ্যারোসল, এটা রেফ্রিজারেন্ট মানে ফ্রিজে এবং অ্যারোসলে ব্যবহার করা হয়। তো এরপর দেখো, তো ফ্রেন্ডস এরপর হচ্ছে নন স্টিক
ইউটেন্সিল ইজ মেড অফ টেফলন। তো এই যে নন স্টিক বিভিন্ন আমাদের বাসনপত্র হয়, বিভিন্ন বাসনপত্রে ধরো বাসনপত্রই হয়, নন স্টিকের কড়াই, নন স্টিকের হাঁড়ি যেগুলো তৈরি হয়, এগুলো সব কার সাহায্যে তৈরি হচ্ছে? টেফলন। ঠিক আছে, এর প্রধান কনস্টিটিউয়েন্ট থাকছে টেফলন। এখন বিয়ে শাদিতে তো বেশিরভাগ সব নন স্টিকের ধরো গিফট করছে, তো এগুলো সবই টেফলনে তৈরি হচ্ছে। ঠিক আছে, ক্লোরিন ইজ ইনসেকটিসাইড। তো ক্লোরিন কী কাজে লাগে? ক্লোরিন হচ্ছে প্রিপেয়ার পিভিসি, পলিভিনাইল তৈরি, মানে পলিভিনাইল ক্লোরাইড যাকে বলে, পলিভিনাইল ক্লোরিন। এছাড়া ইনসেকটিসাইড, ইনসেকটিসাইড মানে হচ্ছে পতঙ্গনাশক। ফ্রেন্ডস, তোমাদের আগে বলেছি যে তোমরা হয়তো ইংরেজিতে তোমরা করে থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, যে ধরো পিতৃ হত্যাকে কী বলে, মাতৃ হত্যাকে কী বলে, তারপর ব্রাদার হত্যাকে কী বলে। শেষে যখনই তোমরা সাইড পাবে, সিআইডি সাইড, মানে যার যেই ওয়ার্ডের শেষে সাইড থাকবে সেটাই হচ্ছে হত্যা করা বোঝাবে। সাইড মানেই হত্যা করা। ঠিক আছে, এটা তোমরা ইংরেজিতে দেখে নেবে ভালো করে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংরেজি দেখে নেবে, মানে কোন হত্যা করাকে কী বলে, তাহলে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো এরপর দেখো, ক্লোরিন অলসো অ্যাক্টস অ্যাজ এ ব্লিচিং এজেন্ট। ক্লোরিন বলছে ব্লিচিং এজেন্ট হিসেবেও কাজে করে। অ্যান্ড ইজ ব্লিচিং অ্যাকশন ইজ ডিউ টু অক্সিডেশন। এবং এই যে এর ব্লিচিং অ্যাকশনটা হয়ে থাকে সেটা জারণ ধর্মের জন্য। তো ফ্রেন্ডস, মনে রাখবে এর আগে যেটা পড়লাম, আগে কী করছে, সেটা টেম্পোরারি করছে। SO2টা কি, তার ব্লিচিং ধর্মটা হচ্ছে টেম্পোরারি, কিন্তু এই যে ক্লোরিন, এটা কিন্তু ব্লিচিং ধর্মটা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ এটা পার্মানেন্টভাবে কালার করে দেবে। দেখো, দেখতেই পাচ্ছ যে দ্য ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ পার্মানেন্ট। তো এই যে ব্লিচিং অ্যাকশন ক্লোরিনের ক্ষেত্রে যে পার্মানেন্ট। দ্য কালার অফ ব্লিচড আর্টিকেল ক্যান নট বি রিস্টোর্ড, অর্থাৎ যেটা কালার হয়ে যাবে সেটার আগের অবস্থায় ফিরে আসবে না। ইট অ্যাক্ট অ্যাজ ব্লিচিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট রূপে কাজ করে ফর ভেজিটেবল অ্যান্ড অর্গানিক ম্যাটার, বিভিন্ন ভেজিটেবল এবং অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে এটা কাজে লাগে।